জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভয় ধরাচ্ছে পশ্চিমাদের। এদিকে নেতানিয়াহুর কাণ্ডে আবারও যুদ্ধ বাধার শঙ্কা। আরও জানিয়ে দিব অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান নিয়োগ নেতানিয়াহুর। এরপর জানিয়ে দিব নিজের জালেই ফাঁসছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের অস্ত্রত্যাগের আহ্বান তুরস্কের। সর্বশেষ জানিয়ে দিব কিয়েভকে ছাড়া শান্তি আলোচনা অত্যন্ত বিপজ্জনক বলেছেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। নিজের জালেই ফাঁসছেন ট্রাম্প। কানাডা ও মেক্সিকোর পণ্য আমদানিতে 25% এবং চীনের পণ্যে বর্তমান হারের চেয়ে বাড়তি 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের নির্বাহী আদেশ অনুযায়ী মঙ্গলবার মধ্যরাত থেকে এই নতুন শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। তবে তার এই শুল্ক নীতি নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন আর্থিক বিশ্লেষকরা। এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের জন্য হিতে বিপরীত হতে পারে বলেই ধারণা করেছেন তারা। দেশজুড়ে মন্দা মুদ্রাস্ফীতি ও ডলারের অবমূল্যায়নের আশঙ্কা করেছেন বিশ্লেষকরা। এছাড়া চীন, মেক্সিকো ও কানাডার পণ্যে শুল্ক আরোপ নতুন করে বিশ্বের বাণিজ্য যুদ্ধের শঙ্কাকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান। সিরিয়ায় কুর্দি মিলিশিয়াদের অস্ত্রত্যাগের আহ্বান তুরস্কের। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রবিবার এক বিবৃতিতে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ান কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা বন্ধ করবেন। এদিকে তুরস্ক সিরিয়ায় সামরিক অভিযান চালিয়ে 23 জন কুর্দি যোদ্ধাকে হত্যা করেছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিহতরা সিরিয়ার কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া এবং নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সদস্য। তুরস্ক ওয়াইপিজি ও পিকেকে অভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে দেখে, যদিও যুক্তরাষ্ট্র তাদের পৃথক গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তুরস্ক দীর্ঘদিন ধরে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে আসছে তারা যেন ওয়াইপিজিকে সহায়তা বন্ধ করে। হাকান ফিদান আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্প এই বিষয়ে আগের প্রশাসনের নীতি পরিবর্তন করবেন। সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে তুরস্কের মিত্রবাহিনী ও কুর্দি যোদ্ধাদের সংঘর্ষ নতুন কিছু নয়। দেশটি বলেছে মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস, যার অংশ ওয়াইপিজি, তাদের নিরস্ত্র হতে হবে নতুবা সামরিক অভিযানের মুখোমুখি হতে হবে। নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধ বাধার শঙ্কা। আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি। সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই ঘোর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরুর আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। হিব্রু সংবাদ মাধ্যম ওয়াল্লা নিউজের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল এই খবর জানিয়েছে। গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এ যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে। সে হিসেবে সোমবার হবে 16তম দিন। নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এটি চুক্তির গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। তবে আশা করি এটি 42 দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যেতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল। দ্বিতীয় ধাপে কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে।
কিয়েভকে ছাড়া শান্তি আলোচনা অত্যন্ত বিপজ্জনক বলেছেন জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার আগ্রাসন বন্ধে আলোচনা থেকে ইউক্রেনকে বাদ দেওয়া হলে তা বিশ্বের স্বৈরশাসকদের কাছে অত্যন্ত বিপজ্জনক বার্তা পাঠাবে। শনিবার মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এ মন্তব্য করেছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে যুক্তরাষ্ট্র ও মিশরের মধ্যে সরাসরি আলোচনা হলে তা অত্যন্ত বিপজ্জনক হবে। তাদের নিজস্ব সম্পর্ক থাকতে পারে, কিন্তু আমাদের ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা করা সবার জন্যই বিপজ্জনক। তিনি আরও বলেন, এমন আলোচনা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই বার্তা দেবে যে তিনি সঠিক ছিলেন এবং তিনি দায়মুক্তি ও সমঝোতা পেয়েছেন। জেলেনস্কি সতর্ক করে বলেন, এর অর্থ হলো যে কেউ এমন আচরণ করতে পারবে। এটি বড় দেশগুলোর নেতাদের জন্য একটি ইঙ্গিত হবে, যারা একই কাজ করার কথা ভাবছে। অবসরপ্রাপ্ত জেনারেলকে সেনাপ্রধান নিয়োগ নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ আইডিএফের পরবর্তী প্রধান হিসেবে ইসরায়েল জামিরকে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। শনিবার রাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, জেনারেল হারজি হালেভি পদত্যাগের ঘোষণার প্রায় 2 সপ্তাহ পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবে ইসরায়েল জামিরের নিয়োগ চূড়ান্ত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভির পদত্যাগের পর মেজর জেনারেল ইয়াল জামির আগামী 6 মার্চ আইডিএফের 24তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী জামির 2018 সাল থেকে 2021 সাল পর্যন্ত সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ডের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া নেতানিয়াহুর সামরিক সচিব ছিলেন জেনারেল জামির। মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর ভয় ধরাচ্ছে পশ্চিমাদের। আরও একবার নিজেদের সামরিক শক্তি দেখালো ইরান। উন্মোচন করল নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা, যেখানে মজুদ করা হয়েছে শত শত ক্ষেপণাস্ত্র। প্রতিপক্ষের গোয়েন্দা নজরদারি এড়িয়ে ক্ষেপণাস্ত্রের এই শহর গড়েছে উপসাগরীয় দেশটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের দক্ষিণ উপকূলে একটি নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের নৌবাহিনীর শাখা। স্থানীয় সময় শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ভূগর্ভস্থ এই নৌঘাঁটি উন্মোচন করা হয়। প্রতিবেদনে বলা হয়, শত শত ক্রুজ ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার ধ্বংস করতে সক্ষম বলে আন্ডারগ্রাউন্ড মিসাইল স্টেশনটির প্রতিবেদনে বলা হয়েছে। মিসাইলগুলো মাটির নিচে শত শত মিটার গভীরে রাখা রয়েছে। সেই সঙ্গে খুব অল্প সময়ের মধ্যে কার্যকর হতে পারে এই ক্ষেপণাস্ত্র। এছাড়া ক্ষেপণাস্ত্রগুলোকে শত শত কিলোমিটার দূর থেকে ছোড়া এবং অপারেট করা যাবে। অন্যদিকে সমুদ্রের অনেক দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইল সিস্টেম। ট্রাম্প কি নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন? বিশ্লেষকদের মতে কানাডা, মেক্সিকো, চীনের ওপর 25% শুল্ক আরোপে বিপাকে পড়বেন যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকরাই। এছাড়া ট্রাম্পের এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের মাঝেই দেখা দিয়েছে বিভক্তি। আমদানিকারকরা নাখোশ হলেও খুশি অবশ্য দেশীয় কোম্পানিগুলো। প্রতি বছর $3 ট্রিলিয়ন বেশি মূল্যের পণ্য আমদানি করে যুক্তরাষ্ট্র, যার 40%ই যৌথভাবে সরবরাহ করে কানাডা, মেক্সিকো এবং চীন। 3 দেশের সাথে বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্য থাকা সত্ত্বেও মোটা অঙ্কের শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভূখণ্ডে অনুপ্রবেশকারী এবং ফেন্টানিলের মতো ভয়ঙ্কর মাদকের চোরাচালান ঠেকাতে ট্রাম্পের এই উদ্যোগ। তবে বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্রের শক্তিশালী 3 ব্যবসায়ী অংশীদারদের চাপে রাখতে গিয়ে নিজের দেশকেই হুমকির মুখে ঠেলে দিয়েছেন ট্রাম্প। বাণিজ্যিক যুদ্ধে আসলে কেউ জয়ী হয় না, কারণ সাপ্লাই চেইন পদ্ধতিতে অতিরিক্ত খরচ যোগ করে শুল্ক। ট্রাম্পের এই সিদ্ধান্তে শেষমেশ ভুক্তভোগী হবেন সাধারণ মার্কিনীরাই, যারা তাকে ভোট দিয়ে প্রেসিডেন্ট নির্বাচন করেছেন। ভাবতে অবাক লাগে, শুল্ক দিয়ে ট্রাম্প বিশ্ব বাণিজ্যের সমস্যা দূর করতে চান। এটা সম্ভব না।
ট্রাম্পের শুল্কারোপের সিদ্ধান্ত অনেকের জন্যই ব্যাপক উদ্বেগের কারণ। চরম বিপাকে পড়েছেন আমদানিকারকরা। এরই মাঝে বিকল্প উপায় খোঁজা শুরু করেছেন কানাডা, মেক্সিকো ও চীনে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানগুলো। অনেক আমেরিকান মনে করেন শুল্ক মনে হয় চীনকে পরিশোধ করতে হবে, কিন্তু বাস্তবে আমদানিকারক হিসেবে এর বোঝা আমাকেই বইতে হবে। কাঁচামালের জন্য আমি পুরোপুরি চীনের ওপর নির্ভরশীল, চাইলেই এখান থেকে ব্যবসা গুটিয়ে নিতে পারবো না। আমদানি ও রফতানিকারক প্রতিষ্ঠানগুলো শুল্কারোপে চাপের মুখে পড়লেও খুশি দেশীয় কোম্পানিগুলো, কারণ এখন বিদেশি পণ্যের পরিবর্তে বেড়ে যাবে তাদের পণ্যের বিক্রি। মৃত্যুর প্রায় 5 মাস পর পুনরায় দাফন করা হচ্ছে হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরাল্লাহকে। ফেব্রুয়ারির 23 তারিখ শুক্রবার তাকে যথাযোগ্য মর্যাদায় বিদায় জানাবে সশস্ত্র গোষ্ঠীটি। পূর্ণাঙ্গ ধর্মীয় রীতি মেনে দাফন করা হবে তাকে। এক ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম। লেবাননের দক্ষিণ বৈরুতে গেল বছরের 27 সেপ্টেম্বর ইসরায়েলি বোমা হামলায় প্রাণ হারান হাসান নাসরাল্লাহ। দেরিতে প্রকাশ হয় তার মৃত্যুর খবর। নিরাপত্তাজনিত কারণে তখন হিজবুল্লাহ প্রধানকে তাড়াহুড়ো করে দাফন করা হয়। হিরোইনের চেয়েও 50 গুণ ক্ষতিকর আর মরফিনের চেয়ে 100 গুণ বেশি মারণঘাতী। মাত্র 2 মিলিগ্রাম ডোজই কেড়ে নিতে পারে প্রাণ, এমনই এক ভয়ঙ্কর মাদকের নাম ফেন্টানিল, যা মারাত্মকভাবে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। বছরের পর বছর লাখ লাখ প্রাণহানির পরও থামানো যাচ্ছে না ফেন্টানিলের বিস্তার। মেক্সিকোর বিরুদ্ধে শুল্ক আরোপের পেছনেই মাদক পাচারকে দায়ী করছে যুক্তরাষ্ট্র, যার জেরে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ফেন্টানিল। ফেন্টানিল তীব্র ব্যথানাশক হিসেবে যার পরিচিতি। আফিম জাতীয় এই রাসায়নিকের উৎপত্তি পপি গাছ থেকে। এই ব্যথানাশকই যে এক সময় পরিণত হবে ইতিহাসের অন্যতম প্রাণনাশকে, 90-এর দশকে তা হয়তো কল্পনাতীতই ছিল। এক ধরনের শক্তিশালী সিনথেটিক জাতীয় মাদক ফেন্টানিল। ল্যাবের সাহায্য ছাড়া যা তৈরি করা অসম্ভব। হতাশা কিংবা অবসাদ দূর করতে ফেন্টানিলের মতো ব্যথানাশকের প্রতি আসক্ত হয়ে পড়েন ব্যবহারকারীরা। চায়না টাউন, চায়না গার্ল, অ্যাপাচি কিংবা জ্যাকপট নামেও বাজারে পরিচিত রয়েছে ফেন্টানিলের। মেলে, ট্যাবলেট, লিকুইড কিংবা পাউডার সহ অন্য নানা আকারে। সাধারণত ইনজেকশন কিংবা নাক দিয়ে গ্রহণ করা হয় এই মাদক, যা সেবনে শ্বাসতন্ত্রের জটিলতা, হঠাৎ করে কোমায় চলে যাওয়া, এমনকি আকস্মিক মৃত্যু পর্যন্ত হতে পারে। বলা হয়ে থাকে মাত্র 2 মিলিগ্রাম পরিমাণ ফেন্টানিলই প্রাণ কাটতে সক্ষম। ফেন্টানিলের ওভারডোজে যুক্তরাষ্ট্রে প্রতিদিন গড়ে প্রাণ হারান 150 জন। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সিএফআর এর তথ্যানুযায়ী 2000 সাল থেকে এ যাবৎ ফেন্টানিলের ওভারডোজে প্রাণ হারিয়েছেন 10 লাখেরও বেশি মার্কিনী। ধারণার চেয়েও শক্তিশালী এই মাদকের কারণে 2022 সাল থেকেই প্রতি বছরই লাখের বেশি মৃত্যু গুনছে দেশটি। বলা হয়ে থাকে অবৈধভাবে সারা বিশ্বের সবচেয়ে বেশি পরিমাণে ফেন্টানিল তৈরি হয় চীনে, আর যুক্তরাষ্ট্রে এই মাদক ঢোকে মেক্সিকো থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, মেক্সিকান ড্রাগ কার্টেলরাই এখন কানাডায় পরিচালনা করছে ফেন্টানিল ল্যাব। গেল অর্থবছরে সীমান্ত থেকে 9,500 কেজিরও বেশি ফেন্টানিল জব্দ করেছে মার্কিন কর্তৃপক্ষ, যা পাচার হওয়া ফেন্টানিলের খুবই ছোট অংশ। ফেন্টানিলের মতো মাদক প্রবেশ ঠেকাতে মেক্সিকো কানাডার মতো দেশের উপর চাপ বাড়াতেই ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের সিদ্ধান্ত। এবারে ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধেও শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দিনক্ষণ না জানালেও নিশ্চিত করেছেন শিগগিরই নেওয়া হবে পদক্ষেপ। অন্যদিকে আর মাত্র 1 দিনের মধ্যে কার্যকর হওয়ার কথা 3 বাণিজ্য সহযোগীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক। একই দিন বলবৎ হবে কানাডা, মেক্সিকোর পাল্টা পদক্ষেপ। ঝুঁকির কথা স্বীকার করলেও ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের পক্ষে সাফাই গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডেডলাইন যত এগিয়ে আসছে, বাণিজ্য যুদ্ধের শঙ্কায় বাড়ছে উদ্বেগ। কানাডা, মেক্সিকো, চীনের উপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কার্যকর হবে মঙ্গলবার। একই দিন যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যেও 25% অতিরিক্ত ট্যারিফ চালুর কথা জানিয়েছে কানাডা, মেক্সিকো। মার্কিন পদক্ষেপের বিপরীতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর দিতে চায় কানাডা, মেক্সিকো। বাড়াতে চায় অর্থনৈতিক সহযোগিতা। রোববার এই ইস্যুতে ফোনালাপ হয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবামের মধ্যে। অতিরিক্ত শুল্কের চাপে যুক্তরাষ্ট্র নিজেই বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করেন শেনবাম। যুক্তরাষ্ট্রের অর্থনীতিতেই বেশি ক্ষতিকর প্রভাব পড়বে, কারণ তাদের সব আমদানি পণ্যের দাম 25% বাড়াতে হবে।
মেক্সিকোর দিকে আঙ্গুল না তুলে নিজের দেশের দিকে নজর দেওয়া উচিত। ফেন্টানিল সহ অবৈধ মাদক বিক্রি ঠেকাতে কিছুই করে না তারা। প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছিলাম, ট্যারিফ নিয়ে লড়াইয়ের বদলে চলুন আলোচনা করি। শুল্ক আরোপের ঝুঁকির কথা স্বীকার করলেও নেতিবাচক প্রভাব সাময়িক হবে বলে দাবি মার্কিন প্রেসিডেন্টের। বলেন, বাণিজ্য ঘাটতি দূর করে দীর্ঘমেয়াদে সুফল আনবে এই অতিরিক্ত ট্যারিফ। কানাডা যুক্তরাষ্ট্রকে ব্যবহার করছে বহু বছর ধরে। তারা অনেক কিছুই প্রবেশ করতে দেয় না, যেগুলো আমরা দেই। কানাডাকে বছরে প্রায় $200 বিলিয়ন ভর্তুকি দেই আমরা। কিন্তু কেন? বিনিময়ে কি পাই? লাখ লাখ মানুষ মেক্সিকো কানাডা দিয়ে যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করে, আর তা হতে দেয়া যাবে না। সাময়িক কিছু সমস্যা মনে হতে পারে, জনগণ সেটা বুঝবে, নয়তো দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সব দেশ কেবল সুবিধা নেবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানালেন, আরেক বাণিজ্য সহযোগী যুক্তরাজ্যের ওপর শুল্ক আরোপ নিয়ে ভাবছেন না এখনই, তবে শিগগিরই ট্যারিফের খড়গ পড়বে ইউরোপীয় ইউনিয়নের উপর। যুক্তরাজ্যের বিষয়ে পরিস্থিতি দেখে বিবেচনা করব, তবে ইউরোপীয় ইউনিয়নের উপর অবশ্যই শুল্ক আরোপ হবে। তারা আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। $300 বিলিয়ন বাণিজ্য ঘাটতি আমাদের। কোনো সময়সীমা বলছি না, তবে শিগগিরই হবে। সোমবার কানাডা ও মেক্সিকোর নেতাদের সাথে ফোন আলাপ করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবে শুল্ক ইস্যুতে মন পরিবর্তনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ ইস্যুতে এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ দায়ের করবে কানাডা। পাশাপাশি আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির অধীনে এর থেকে প্রতিকার চাইবে অটোয়া। কানাডার সরকারি এক কর্মকর্তার বরাতে এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। দাবি, কানাডার উপর শুল্ক আরোপ করে বাণিজ্য প্রতিশ্রুতি লঙ্ঘন করছে যুক্তরাষ্ট্র। এর থেকে পরিত্রাণ পেতে আইনি পদক্ষেপও নেবে অটোয়া। 2018 সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সাথে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর হওয়া চুক্তির প্রসঙ্গ টেনে ওই কর্মকর্তা বলেন, এখনও সেই সমঝোতার প্রতি আস্থা রাখে ট্রুডো প্রশাসন। সিরিয়ার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথমবারের মতো বিদেশ সফরে সৌদি আরব গিয়েছেন আহমেদ আল শারাহ। রোববার সৌদি প্রিন্সের সাথে সাক্ষাৎ করেছেন তিনি। রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে দ্বিপাক্ষিক বৈঠক। এই সময় আল শারাহর সাথে ছিলেন সিরীয় পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি। বৈঠকে পারস্পরিক সহায়তা বৃদ্ধির বিষয়ে হয় আলোচনা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জ্বালানি, প্রযুক্তি, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সহায়তার আশ্বাস দিয়েছেন সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এছাড়া সিরিয়া পুনর্গঠনে সর্বাত্মক সহায়তার কথাও জানিয়েছেন সৌদি প্রিন্স। জানুয়ারি শুরুতে সিরিয়া সফরকালে আল শারাহর সাথে বৈঠক করেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বৈঠকে জানিয়েছিলেন, সিরিয়ার উপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে কাজ করছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছেও বলে জানিয়েছিলেন তিনি। এক মাসেরও কম সময়ে তৃতীয় ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি উন্মোচন করল ইরান। দেশটির দক্ষিণ উপকূলের অজ্ঞাত স্থানে নির্মিত হবে এই ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি। বলা হচ্ছে, অত্যাধুনিক এই মিসাইল শহরে এমন এমন প্রযুক্তির ক্ষেপণাস্ত্র রয়েছে যা 5 মিনিটেরও কম সময়ে উৎক্ষেপণ করা যাবে। মুহূর্তেই শত্রুকে জবাব দিতে ব্যবহার করা যাবে এই ঘাঁটি, এমনটাই দাবি তেহরানের। মাত্র 3 সপ্তাহেরও কম সময়, পরপর 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটির উদ্বোধন, যেন শক্তিমত্তার জানান দিতে ব্যস্ত মধ্যপ্রাচ্যের অন্যতম পরাশক্তি ইরান। এবার দক্ষিণ ইরানে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের আরও এক ঘাঁটি প্রকাশ্যে আনল তেহরান, যা আইআরজিসির নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মিত। শনিবার বিশাল এই ঘাঁটির ভিডিও প্রকাশ করে আইআরজিসি, তবে নিরাপত্তাজনিত কারণে প্রকাশ করা হয়নি ঘাঁটির অবস্থান। অত্যাধুনিক সব ক্ষেপণাস্ত্রে সুসজ্জিত ভূগর্ভস্থ এই ঘাঁটি, যেখানে রয়েছে কদর 380-র মতো ক্রুজ ক্ষেপণাস্ত্র, মাত্র 5 মিনিটেরও কম সময়ে যা উৎক্ষেপণযোগ্য। আইআরজিসির দাবি, 1000 কিলোমিটারেরও বেশি পাল্লার এই ক্ষেপণাস্ত্রে রয়েছে অ্যান্টি জ্যামিং প্রযুক্তি, যে কারণে এটিকে প্রতিহত করা প্রায় অসম্ভব। আইআরজিসি বলছে, সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বাড়াতে সক্ষম এই ঘাঁটি। যে কোনো মাত্রায়, যে কোনোভাবে, যে কোনো শত্রুকে মোকাবেলা করতে নিজেদের প্রস্তুত করছি। ইরানের শত্রুর কাছে বার্তা দিতেই এই ঘাঁটির উন্মোচন। এই মিসাইল শহরে এমন ক্রুজ ক্ষেপণাস্ত্র স্থাপন করা হয়েছে যা দিয়ে সহজেই শত্রুকে মোকাবেলা করা সম্ভব। বলা হচ্ছে, মাটির নিচের এই ঘাঁটিতে রয়েছে শত শত অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, তবে এই স্থাপনার আয়তন কত তা প্রকাশ করেনি তেহরান।
কঠোর অভিবাসন এবং শরণার্থী নীতি সংক্রান্ত বিল কেন্দ্র করে তীব্র অসন্তোষ ছড়িয়ে পড়েছে জার্মানিতে। বিলের বিরোধিতায় রোববার রাজধানী বার্লিনে অংশ নেয় প্রায় 1,60,000 মানুষ। গত শুক্রবার জার্মান পার্লামেন্টে অভিবাসী বিরোধী প্রস্তাবটি উত্থাপন করেছিল দেশটির অন্যতম বড় দল CDU। বিল পাশে কট্টর ডানপন্থী AfD'র সহায়তাও নেয় তারা। অভিবাসী বিরোধী হিসেবে পরিচিত দলটি, তবে যথেষ্ট সমর্থনের অভাবে বিলটি পাশে ব্যর্থ হয়। CDU এর নিজ দলেরও অনেকে বিরোধিতা করে এই বিলের। এর প্রতিবাদে গত কয়েকদিন ধরে টানা বিক্ষোভ চলছে দেশটিতে, যা ব্যাপক আকার নেয় রোববার। AfD'র সাথে যে কোনো ধরনের সম্পৃক্ততায় বিরোধিতা জানায় বিক্ষোভকারীরা। আদৌ কি সম্ভব ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা? আন্তর্জাতিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানার আসামি হয়েও তিনি মার্কিন প্রেসিডেন্টের দাওয়াত পাওয়ায় আবারও আলোচনায় এই ইস্যুটি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আন্তর্জাতিক আদালতের সদস্য না হওয়ায় রায় মানতেও বাধ্য নন তারা। আইসিসি সদস্যভুক্ত অন্য মিত্র দেশগুলোই সফর এড়িয়ে চলছে নেতানিয়াহু। বিশ্লেষকরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে এক প্রকার অসম্ভবই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করা। ক্ষমতায় এসেই একের পর এক বিতর্কের জন্ম দিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আন্তর্জাতিক অপরাধ আদালতে গ্রেফতারি পরোয়ানার আসামি বেনিয়ামিন নেতানিয়াহুকে দাওয়াত করলেন হোয়াইট হাউসে। মঙ্গলবার নিজের সরকারি বাসভবনে সাক্ষাৎ করবেন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে। আইসিসির গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করেও নেতানিয়াহুকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ প্রমাণ করছে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের ঢালাও সমর্থনের নীতি অনুসরণ করছেন ডোনাল্ড ট্রাম্প। আইসিসির নিজস্ব বাহিনী বা এখতিয়ার নেই কাউকে গ্রেফতারের, সদস্যভুক্ত দেশগুলোকেই নিতে হয় ব্যবস্থা। তবে ইসরায়েল কিংবা যুক্তরাষ্ট্র কেউই আইসিসির সদস্যভুক্ত না হওয়ায় ওই আদালতের নির্দেশ মানার বাধ্যবাধকতা নেই ওয়াশিংটন তেল আবিবের। আন্তর্জাতিক অপরাধ আদালত একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়। প্রাক বিচার কক্ষ সিদ্ধান্ত নেয় গ্রেফতারি পরোয়ানা জারি করা যাবে কিনা। পরে প্রসিকিউটর জারি করেন পরোয়ানা। অভিযুক্ত যে দেশের থাকেন, গ্রেফতারের দায়িত্ব ওই দেশের উপরই বর্তায়। সম্প্রতি আইসিসি সদস্যভুক্ত হওয়া সত্ত্বেও গ্রেফতার করবে না বলে নির্ভয়ে নেতানিয়াহুকে পোল্যান্ড ভ্রমণের আহ্বান জানান দেশটির কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, আদৌ কি সম্ভব নেতানিয়াহুকে গ্রেফতার? এই ধরনের পরোয়ানার মেয়াদ আজীবনই থাকে, কাজেই রাজনৈতিক পট পরিবর্তন এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতিতে সময় খুব গুরুত্বপূর্ণ। চোখের পলকে একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তিত্ব হয়ে যেতে পারেন ঘৃণ্য অপরাধী, সেই প্রেক্ষাপটে হতে পারেন গ্রেফতার। এমন নজির একদমই বিরল নয় পৃথিবীর ইতিহাসে। গাজায় গণহত্যামূলক অভিযানের জেরে যুদ্ধাপরাধের অভিযোগে গত বছরের 21 নভেম্বর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। একই অভিযোগে পরোয়ানা জারি হয় সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধেও। আফ্রিকার দেশ সুদানে আধা সামরিক বাহিনী RSF এর হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 56 জনে। ধারণা করা হচ্ছে আরও বাড়তে পারে নিহতের সংখ্যা। এই ঘটনায় আহতের সংখ্যা ছাড়িয়েছে 150। শনিবার স্থানীয় সময় সকালে রাজধানী খার্তুমের একটি কাঁচা বাজারে গোলাবর্ষণ ও বিমান হামলা চালায় RSF। টার্গেট করা হয় বেসামরিক নাগরিকদের। হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এর একদিন আগে খার্তুম থেকে সেনাবাহিনী প্রত্যাহারের দাবি জানায় বাহিনীটি। বর্তমানে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় ওই এলাকাটির নিয়ন্ত্রণ RSF এর কাছে। ক্ষমতা নেয়াকে কেন্দ্র করে 2023 সালের এপ্রিল থেকে সুদানের সশস্ত্র। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা। এদিকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের পথে মেক্সিকো। আরও জানিয়ে দিব, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু। এরপর জানিয়ে দিব, সারার সৌদি সফর সিরিয়া ইরান সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছে। এরপর জানিয়ে দিব, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় আগ্রহী নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দিব, কানাডাকে আবারও নিজের করে নিতে চাইলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের পথে মেক্সিকো। দায়িত্ব গ্রহণ করেই চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের ওপর
25% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আসা পণ্যের ওপর শুল্ক হবে 10%। তবে ট্রাম্পের এই পদক্ষেপ মুখ বুজে সহ্য করছে না যুক্তরাষ্ট্রের প্রধান 3 বাণিজ্যিক অংশীদারদের কেউই। মেক্সিকো, কানাডা ও চীন প্রত্যেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, তিনি তার অর্থমন্ত্রীকে মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক ও অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা সংবলিত প্ল্যান বি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। মেক্সিকোর সরকার মাদক পাচারকারী গোষ্ঠীগুলোর প্রতি সদয় ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন শেনবাম। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেন, তার সরকার মাদক পাচারকারীদের সঙ্গে অসহনীয় সম্পর্ক বজায় রাখছে। ইরাকে গ্যাস ক্ষেত্রে ড্রোন হামলা। রবিবার ইরাকের কুর্দিস্তান অঞ্চলের খরমোর গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালানো হয়েছে। দুটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষেত্র বা ডানা গ্যাস কোম্পানির কোনো ক্ষতি হয়নি এবং উৎপাদন স্বাভাবিক রয়েছে। পার্ল কনসোর্টিয়াম, সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি সংস্থা ডানা গ্যাস এবং এর সহযোগী ক্রিসেন্ট পেট্রোলিয়াম খরমোর থেকে গ্যাস উত্তোলন করে, তবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে আলোচনায় আগ্রহী নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনে গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে আলোচনা শুরু করবেন বলে তার কার্যালয়ে জানিয়েছে। নেতানিয়াহু শনিবার মার্কিন প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের সাথে কথা বলেছেন এবং একমত হয়েছেন যে ওয়াশিংটনে তাদের সাক্ষাতের সময় আলোচনা শুরু হবে। হামাস এবং ইসরায়েলের মধ্যস্থতাকারী এবং প্রতিনিধিদের নিয়ে আনুষ্ঠানিক আলোচনার তারিখ নির্ধারণ করা হয়নি। 42 দিনের প্রথম পর্যায়ের আলোচনা আগামী মাসে শেষ হবে। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে যে উইটকফ ইসরায়েলি প্রধানমন্ত্রীর সাথে আলোচনা এগিয়ে নেওয়ার পদক্ষেপগুলি নিয়ে আলোচনা করার জন্য আগে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সাথে কথা বলবেন, যার মধ্যে আলোচনার জন্য প্রতিনিধিদের যাওয়ার তারিখ অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় পর্যায়ে অবশিষ্ট বন্দীদের মুক্তি এবং যুদ্ধের স্থায়ী সমাপ্তির বিষয়ে আলোচনা অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। নেতানিয়াহুর সরকারের বেশ কয়েকজন সদস্য এর বিরোধিতা করেন। কানাডাকে আবারও নিজের করে নিতে চাইলেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র প্রতি বছর কানাডাকে শত শত বিলিয়ন ডলার ভর্তুকি দেয় এবং এই সাহায্য ছাড়া কানাডা টিকে থাকতে পারবে না। ট্রাম্পের মতে, যদি কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হয় তাহলে সেখানে কম কর, শক্তিশালী সামরিক সুরক্ষা ও শুল্কমুক্ত বাণিজ্য হবে। এতে কানাডার লাভ হবে। বর্তমানে যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে বাণিজ্য নিয়ে উত্তেজনা চলছে। এর মধ্যেই কানাডাকে এ প্রস্তাব আবার দিলেন ট্রাম্প। ট্রাম্প প্রশাসন কানাডা থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের হুমকি দিয়েছে, ফলে কানাডার অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। এর পাল্টা জবাবে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মার্কিন পণ্যের ওপর একই হারে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ট্রাম্পের প্রস্তাবকে কানাডার শক্তির প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, কানাডা একটি স্বাধীন ও শক্তিশালী দেশ, আর এ ধরনের প্রস্তাব অযৌক্তিক। এর আগে ট্রাম্প একাধিকবার কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব দিয়েছেন, তবে বিদ্যমান উত্তেজনা পরিস্থিতিতে এটি নতুন আলোচনার সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অবস্থান মজবুত করতে বৈঠকে বসছেন ট্রাম্প ও নেতানিয়াহু। হামাসের বিরুদ্ধে যুদ্ধে বিজয়, ইরানকে মোকাবেলা ও আরব দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক বাড়ানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রোববার 2 ফেব্রুয়ারি ওয়াশিংটনের উদ্দেশ্যে তেল আবিব ছেড়েছেন নেতানিয়াহু। নিউ ইয়র্ক সময় মঙ্গলবার 4 জানুয়ারি ট্রাম্পের সাথে বৈঠক হওয়ার কথা রয়েছে তার। এর মধ্য দিয়ে
হোয়াইট হাউসে ফেরার পর প্রথম কোনো বিদেশি নেতার সাথে বসতে যাচ্ছেন ট্রাম্প। এদিকে গাজা যুদ্ধ বন্ধে ও হামাসের হাতে জিম্মি ইসরায়েলিদের মুক্তির বিষয়ে পরবর্তী ধাপের চুক্তি নিয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী আরব দেশগুলো। যুদ্ধবিরতির পরপরই গাজা উপত্যকায় নিজেদের আধিপত্য ও নিয়ন্ত্রণ পুনর্বহাল করেছে হামাস। যুদ্ধ পুরোপুরি বন্ধ ও উপত্যকাটি থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা না হলে দ্বিতীয় ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ফিলিস্তিনের এই স্বাধীনতাকামী সংগঠন। অপরদিকে গাজায় ফের যুদ্ধ শুরু করতে সরকারে থাকা উগ্রপন্থীদের চাপের মুখে পড়েছেন নেতানিয়াহু। সারার সৌদি সফর সিরিয়া ইরান সম্পর্কে কি ইঙ্গিত দিচ্ছে? বাশার আল আসাদের পতনের পর থেকেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে সিরিয়া ও সৌদি আরব। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরের জন্য সৌদি আরবকে বেছে নিয়ে যেন এরই প্রমাণ দিয়েছেন আহমেদ আল সারা। হায়াত তাহরির আল শামের অঘোষিত শাসন শুরুর পর থেকে নানাভাবে সহায়তার চেষ্টা করছে সৌদি আরব। দামেস্কের ওপর ইউরোপের বিভিন্ন দেশের আরোপিত নিষেধাজ্ঞা সরিয়ে নিতে বিভিন্ন কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রিয়াদ। এ বিষয়ে কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় রোববার 2 ফেব্রুয়ারি 2 দিনের রাষ্ট্রীয় সফরে রিয়াদ গেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট। সৌদি জেট বিমানে পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শেবাইনির সঙ্গে এ সফর করেন তিনি। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন সারা। বৈঠকে দুই দেশের সম্পর্ক জোরদারে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এছাড়া যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। আহমেদ আল সারার রিয়াদের এ সফর অনেক রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। এর আগে বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে 3 থেকে 5,000 কোটি ডলার ব্যয় করে ইরান। আসাদের উৎখাতের আগ পর্যন্ত সিরীয় সরকারের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিল তেহরান।